সপ্তাহের প্রথম দিনও রাজধানীতে বন্ধ বেশিরভাগ রিফুয়েলিং স্টেশন। জ্বালানি তেল পেতে কেউ কেউ অপেক্ষায় ৮ থেকে ১০ ঘন্টারও বেশি। সরকারের হস্তক্ষেপ কামনা। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম উৎসব ইস্টার সানডে আজ। ধর্মের দোহাই দিয়ে বিশৃঙ্খলাকারীদের রুখে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব কমায় দায়ী খোদ রাজনৈতিক দলগুলো। সদিচ্ছার অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। এবং ইরানে বিধ্বস্ত যুদ্ধ বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের। হরমুজ চুক্তি করতে ট্রাম্পের দিয়ে ৪৮ ঘন্টার আলটিমেটাম প্রত্যাখ্যান তেহরানের। ঢাকার নবাবগঞ্জে হামের বিশেষ টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা সেখানে যুক্ত হব সরাসরি। ভ্যাকসিন নেই, ৬০৪ কোটি টাকা করোনাকালীন অব্যয়িত টাকা ভ্যাকসিন কেনার জন্য মিস আমাদের ফ্লাওয়ার ফুল লাইক ফ্লাওয়ার ওনাকে অনুরোধ করেছি, ওনারা প্রস্তুতি নিচ্ছেন আমাদেরকে এই মিজেলসের ভ্যাকসিন দেওয়ার জন্য। কিন্তু অবস্থা আরো যখন খারাপ হয়ে গেল, শি কেম ফরওয়ার্ড। গ্যাভি নামক একটা সংস্থার কাছে 2,19,00,000 ডোজের এই ভ্যাকসিনটা আছে। আমরা তখন রাতারাতি চিন্তা করলাম, আমাদের টাকায় যেটা আমরা কিনতে যাচ্ছি ইউনিসেফের কাছ থেকে, সেইটা পাওয়ার আগে এইটা দিয়ে আমরা স্টার্ট করি। ইউনিসেফের ভ্যাকসিনটা পাইলে এটা তাদেরকে ফেরত দিব, বাকি যেটা থাকবে আমরা কন্টিনিউ করে যাব, বছর ধরে আমরা সবাইকে কভার করব। এই তড়িৎ সিদ্ধান্তের কারণে আজকে আমরা এই টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশে শুরু করেছি। 5টি স্থানে আমরা নিজেরা থেকে করতেছি। এখানে আমি এবং ডিজি সাহেব আসলাম, কক্সবাজারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন, জয়দেবপুরে আমার স্বাস্থ্য, গাজীপুরের স্বাস্থ্য প্রতিমন্ত্রী গিয়েছেন, আমাদের পাবনাতে গেছেন কে, সচিব সাহেব পাবনাতে গিয়েছেন। প্রতিদিন এই কাজটা আমাদের চলবে। আমরা কাদেরকে দিচ্ছি? 6 মাস থেকে 59 মাস, 5 বছরের নিচে। তার কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ সমন্বয়ে পরীক্ষা করা হয়েছে। 82% রোগী যারা হামের এখন আসতেছেন তারা এই যে 5 বছরের নিচে 6 মাসের উপরে ম্যাক্সিমাম। কাজে আমরা টার্গেট করেছি সর্বপ্রথম এই গ্রুপটাকে 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরে 1 মাস কম, এটাকে আমরা সম্পূর্ণরূপে কভার করব টিকা দিয়ে। তারপরে আমরা বাকি গ্রুপটাকে কভার করব ইনশাল্লাহ। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে। এর মধ্যে কিছু প্রবলেম ছিল, আমরা সেই প্রবলেমগুলি আমরা মিট আপ করেছি। আমরা যাদেরকে টিকা দেওয়া হচ্ছে, যারা অসুস্থ না, তাদেরকে আমরা ভিটামিন এ ক্যাপসুলও খাইয়ে দিচ্ছি না, ভিটামিন এ, সবাইকে ভিটামিন এ দিব। তবে যারা রোগে অসুস্থ হয়ে গিয়েছে, যাদের জ্বর, যাদের হাম আক্রমণ করেছে, তাদেরকে ভিটামিন এটা দেওয়া হবে না। শুধু যারা সুস্থ আপনারা এসেছেন তাদেরকে ভিটামিন এটা দেওয়া হবে। তারপরে আরেকটা কি জানি, যারা এখন অসুস্থ টিকা দেব না, কিন্তু তারা ভিটামিন এটা পাবে। বুঝাইতে পারছি আপনাদেরকে? অর্থাৎ সকল গ্রুপ ভিটামিন এটা পেয়ে যাবে। এই তো যারা অসুস্থ আর কি, ভিটামিন এ যেটা আমাদের মানে অলরেডি চলছে, এটা চলমান থাকবে। আর এখন যারা অসুস্থ তাদেরকেও ভিটামিন এ দেওয়া হবে। আর ইনজেকশনটা দেওয়া হবে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত, 1 মাস কম 59 মাস পর্যন্ত সবাইকে দেওয়া হবে। দেশে হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। 18 জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় শিশুদের দেওয়া হচ্ছে এই টিকা। ময়মনসিংহে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবেলায় সদরের চুরখাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় বিশেষ হামের টিকা দেওয়া হচ্ছে।
এই টিকা কার্যক্রম চলছে ময়মনসিংহের ত্রিশাল ও ফুলপুর উপজেলাতেও। বরিশাল বিভাগ জুড়ে গত 3 মাসে হামে আক্রান্ত হয়ে অন্তত 8 শিশুর মৃত্যু এবং কয়েকশো শিশু আক্রান্ত হওয়ার খবরে জনমনে উদ্বেগ ছড়িয়েছে। সকাল থেকে বরিশালের টিকাদান কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। হামের সংক্রমণ থেকে সন্তানকে বাঁচাতে ভ্যাপসা গরম আর দীর্ঘ উপেক্ষা করেই কেন্দ্রে এসেছেন অভিভাবকরা। চাঁদপুর পৌরসভা, সদর ও হাইনচরে দেয়া হচ্ছে হামের প্রতিষেধক। কাঙ্ক্ষিত টিকা নিতে সকাল থেকে শিশুদের নিয়ে আসছেন অভিভাবকরা। হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে বরগুনা জেলার সদর উপজেলাকে। নিয়ন্ত্রণে চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। বরগুনা জেনারেল হাসপাতাল ও 10টি ইউনিয়নের 30টি কেন্দ্রে দেওয়া হচ্ছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের হামের টিকা। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দেয়া হবে এই টিকা। টিকাটা যেহেতু সবার দিচ্ছে, তাই শুনে আমরা আসছি যে আগে থেকে দিয়ে রাখি, যাতে এই রোগটা আক্রান্ত না করে আর কি। সুনির্দিষ্ট 30টি উপজেলা যেগুলোতে আমরা রেড জোন করে আমরা নির্ণয় করেছি। প্রায় 1.5 লক্ষ শিশু আমাদের টার্গেট আছে, যাদেরকে আমরা এই হামের টিকার আওতায় আনবো, এবং আমরা শতভাগই পেয়েছি। তাদের মাধ্যমে যদি আমাদের মায়েরা জানতে পারে বাচ্চাদেরকে টিকার আওতায় আনতে চায়। গাজীপুরে হামের টিকা কার্যক্রমে খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, কেমন দেখছেন সেখানে হামের টিকাদান কার্যক্রম, কোথায় কোথায় দেওয়া হচ্ছে? সকাল 9টার সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত গাজীপুর ভাওয়াল মির্জাপুরের 3 নম্বর যে ইউনিয়ন পরিষদ চত্বর, সেখানে এসে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। সকাল থেকেই আসলে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আগামী 2রা মে পর্যন্ত এই চলমান যে কর্মসূচি, এখানে প্রায় 28,000 শিশুকে তারা টিকা দানের ভিতরে আওতায় আনার জন্য চেষ্টা করছে। এবং এছাড়া আজকে যে উদ্বোধন হয়েছে যে কর্মসূচি, এই কর্মসূচির উদ্বোধন হওয়ার পর গাজীপুরের মোট সদর এলাকাতে প্রায় 8টি কেন্দ্রে কিন্তু এই টিকা কার্যক্রম চলমান থাকবে এবং আগামী 2 সপ্তাহ এই চলমান কার্যক্রমে কিন্তু প্রত্যেকেই আসলে বাচ্চাদেরকে আনতে বলা হচ্ছে, যাদের বয়স অবশ্যই 6 মাস থেকে 5 বছরের মধ্যে। 5 বছরের উপরে হওয়া যাবে না, 5 বছরের মধ্যে যেসব বাচ্চারা আছে, যাদের বয়স আছে, তাদের প্রত্যেককে আনতে বলা হচ্ছে। এর পাশাপাশি অভিভাবকদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে এখানকার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। তার কারণ ছোট ছোট বাচ্চারা যেখানে এখানে আসা হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে গরম এবং ছোট্ট একটি পরিসরে, যেহেতু ইউনিয়ন পরিষদ চত্বর খুবই ছোট্ট একটা এরিয়া, এই এলাকাটাতে আসলে ছোট্ট এরিয়াতে এই টিকাদান কর্মসূচি করার কারণে কিন্তু এক জায়গাতে অনেক মানুষের একসাথে কিন্তু তাদেরকে একত্রিত হতে হচ্ছে, যার কারণে বাচ্চারা গরমে এবং ভ্যাপসা গরম যেহেতু, সেই কারণে কিন্তু আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন। এখানে কিন্তু আবার মায়েকে বলাও হচ্ছে যে অসুস্থ হয়ে গেলে সেই বাচ্চাকে টিকা দেওয়া হবে না। তো সেক্ষেত্রে অভিভাবকদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, তাদের ভিতরে আসলে খুব একটা ক্ষোভ প্রকাশ করে তারা বলছিলেন যে যেহেতু অসুস্থ হলে টিকা দেওয়া হবে না, তাহলে এখানে আসলে খোলামেলা না থাকার কারণে দেখা যাচ্ছে যে এই গরমের কারণে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। এর পাশাপাশি দ্রুত তাড়াহুড়া করে টিকা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু বাচ্চাদেরকে দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারা এতে কষ্ট পাচ্ছে এবং অনেক বাচ্চাদের টিকার পরে কিন্তু সেই টিকার যে স্থানটি, সেই স্থানটিতে আমরা দেখেছি যে বাচ্চাদের রক্ত পড়ছে এবং তার পাশাপাশি যে পানি, কোনো ধরনের আসলে সুব্যবস্থা নয়। এক কথায় আসলে হিমাদ্রি বলতেই হচ্ছে যে একদম যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা নিয়ে প্রচণ্ড ক্ষোভ এবং এখানে আসলে সুস্থ যে ব্যবস্থাপনা, সেটি কিন্তু এখনো পর্যন্ত করতে পারেনি। তবে বিগত দিনগুলোতে একটি সুস্থ এবং স্বাভাবিক সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে বাচ্চাদেরকে টিকার আওতায় আনা হবে বলে ধারণা করছি সকলে। হিমাদ্রি, নিশ্চয় কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা নেবে। মাহমুদা, ধন্যবাদ আপনাকে। বৈশ্বিক জ্বালানি সংকটে দেশের পরিস্থিতি সামাল দিতে আজ থেকে 1 ঘন্টা কমিয়ে আনা হয়েছে সরকারি অফিসের সময়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সব সরকারি ও বেসরকারি অফিস রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে। ব্যাংকের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আজ থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময়সীমা 1 ঘন্টা কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি অনুসারে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে। আর ব্যাংকের লেনদেন চলবে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত। এছাড়া জরুরি সেবা ব্যতীত সব বিপণী বিতান, অফিস ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা 6টায় বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এখনও কাটেনি জ্বালানি তেলের সংকট। সকাল থেকে রাজধানীর অধিকাংশ পাম্প বন্ধ থাকায় সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি। যে কয়েকটি পাম্প খোলা রয়েছে, সেখানেও সরবরাহ সীমিত। তেল পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, যা অনেক সময় 8 থেকে 10 ঘন্টায় গিয়েও দাঁড়াচ্ছে। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে আর্থিক ক্ষতির শঙ্কা। পেট্রোল পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা।
জ্বালানি সংকট নিয়ে রাজধানী এবং নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। রাজধানীতে আছেন সহকর্মী আঞ্জাম খালেক এবং নোয়াখালী থেকে যুক্ত হবেন আবুল হাসনাত বাবুল। আমরা শুরুতে একটু রাজধানীর চিত্রটা জানতে চাই। আঞ্জাম, জানাবেন কেমন দেখছেন আজকে থেকে সকাল থেকে জ্বালানি সংকট, আর সরবরাহ ব্যবস্থাটাও কেমন দেখছেন পেট্রোল পাম্পগুলোতে? জি হিমাদ্রি, আসলে সকাল থেকে আমরা বেশ কয়েকটি পাম্পে ঘুরেছি। আমরা দেখেছি যে অধিকাংশ পাম্পই কিন্তু বন্ধ। এছাড়া কয়েকটি পাম্পে আসলে তেল দেয়া হচ্ছে, তবে সীমিত পরিসরে। তারা যে চালকরা রয়েছেন যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে তেল নিচ্ছেন, তারা বলছেন যে তাদের চাহিদা থেকে কম দেয়া হচ্ছে তেল। আমি একটু দেখাতে চাই, আমার পেছনে দেখছেন পরিবাগের যে পাম্পটিতে আমি এই মুহূর্তে অবস্থান করছি, সেখানেও কিন্তু দীর্ঘ যে লাইন, সেই লাইন রয়েছে। লাইন পেরিয়ে 8 থেকে 10 ঘন্টা ধরে লাইনে থেকে তারপরে কিন্তু এই যে গাড়িগুলো আসছে এবং তেল নিচ্ছে। তবে কেউ কেউ বলছেন যে তাদের চাহিদা রয়েছে 50 লিটার তেল, কিন্তু তারা পাচ্ছেন 20 লিটার তেল। এছাড়া মোটরসাইকেলের যে চালকরা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে আসলে তাদেরকে 300 থেকে 500 টাকার উপরে তেল দেয়া হচ্ছে না। কারণ হিসেবে এই পাম্পের মালিকরা বলছেন যে আসলে চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন না বলে সীমিত পরিসরে তেল দিচ্ছেন এবং তারা চেষ্টা করছেন সবাইকেই তেল দেওয়ার জন্য। তবে কিছু কিছু পাম্পে আমরা দেখেছি যে তারা আসলে যেই গ্রাহকরা যে পরিমাণ চাচ্ছেন সেই পরিমাণ তেলই দিচ্ছেন, চেষ্টা করছেন যতক্ষণ তেল থাকার ততক্ষণ তারা তেল দেওয়ার চেষ্টা করছেন। আমরা একজন গ্রাহকের সাথে কথা বলতে চাই যে আসলে ভাই, এই যে তেল নিচ্ছেন আপনারা কি ধরনের ভোগান্তিতে পড়ছেন? তেলটা আসলে সংকট নাই বলে সরকার, কিন্তু বাস্তবিক অর্থে সংকট তো আমরা দেখতে পাচ্ছি। প্রেক্ষাপট তো বলে সংকট আছে, তো সরকার যদি ওই রকম কোনো পদক্ষেপ নেয় তাহলে মনে হয় না আমরা এভাবে ভুক্তভোগী হব। প্রত্যেকটা মানুষই আমরা সাফার করতেছি। কম দেখ বেশি দেখ তেলটা তো অন্তত ওইভাবে দেওয়া উচিত আমাদের, যে এইরকম সিস্টেমে এভাবে পাবো না, ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়াচ্ছে মানুষ। এটা বোধহয় সরকারকে আরেকটু কঠোর হওয়া উচিত। বিষয়টা আমি এরকমই মনে করি। এবার যে শুনছিলেন একজন ক্রেতা বলছিলেন যে আসলে তিনি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে তেল নিচ্ছেন এবং তাদের যে ভোগান্তি সেটি কিন্তু রয়ে গেছে। আমরা দেখেছি যে এই যে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু তাদের ভোগান্তি আরো বেড়েছে, পাশাপাশি কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে। আমরা পাম্প কর্তৃপক্ষের একজনের সাথে কথা বলতে চাই। আপনাদের কি পরিমাণ তেলের চাহিদা প্রতিদিন এবং পাচ্ছেন কিরকম, সংকট আছে কিনা? কি আমাদের আগে এই মানুষের মুখে মুখে যখন ক্রাইসিসটা ছড়িয়েছে, এর আগে আমাদের 20,000, 22,000, 24,000 লিটার হলে হয়ে যেত। তেলও ওই পরিমাণে আনতাম আমরা, 30,000 লিটার, 28,000 লিটার আনতাম। এখন দেখা যায় যে প্রতিদিন প্রায় 12,000, 14,000 লিটার তেল অতিরিক্ত লাগে আমাদের। আমরা ওই পরিমাণ মজুদ রাখি, যেহেতু আমাদের ক্রেডিট কাস্টমার আছে মন্ত্রণালয়ের বিভিন্ন ইমার্জেন্সি দপ্তরগুলো। আমরা তেল সাপ্লাই করতে না পারলে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে, এই জন্য আমাদের তেল মজুদটা রাখতেই হবে। সে অনুযায়ী আমরা যে হিসাবটা দেখছি প্রতিদিন প্রায় ডাবল হয়ে যাচ্ছে মানুষের চাহিদা। এই চাহিদা থেকে, এই অতিরিক্ত চাহিদা মজুদ করার প্রবণতা থেকে মানুষ বের হয়ে না আসতে পারলে এই সংকট সারা জীবনে শেষ হবে না। শুধুমাত্র কৃত্রিম সংকট তৈরি করছে আমাদের মতো সাধারণ গ্রাহকরা। এটা কিন্তু একটা সিন্ডিকেট না। সিন্ডিকেট তো কয়েকজন গুটি কয়েক মানুষ নিয়ে হয়। এটা সাধারণ গ্রাহকরা এই যে অতিরিক্ত তেল নেওয়ার, ফুল ট্যাঙ্কি তেল নেওয়ার যে প্রবণতা, এটা থেকে এই কৃত্রিম সংকটটা তৈরি হতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। হিমাদ্রি, শুনছিলেন আসলে যেই পাম্প মালিকরা তারা বলছেন যে সংকট নেই, শুধু একটু সচেতন হতে বলছেন যারা গ্রাহক রয়েছেন তাদেরকে। হিমাদ্রি, এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আমরা একটু নোয়াখালীর চিত্র জানতে চাই। আবুল হাসান বাবুল সেখানে আছেন। বাবুল, আপনি একে তো ব্যবসা গরম, তার উপর দীর্ঘ সারি, তেল গ্রাহকদের ভোগান্তি কেমন দেখছেন, আর চাহিদার বিপরীতে সরবরাহ ব্যবস্থা কেমন দেখছেন? যে ভোগান্তির কথা যেটি বলছেন, বরাবরই আসলে ব্যবসা গরমে গ্রাহকদের ভোগান্তির কোনো কমতি নেই। যেটি আমরা নোয়াখালীতে মোটামুটি পুরো জেলাতে প্রায় 30টির মতো পেট্রোল পাম্প রয়েছে। এর মধ্যে রেশনিক পদ্ধতিতে প্রতি 2-3 দিন পর 2-3টি করে পেট্রোল পাম্পে 200-300 টাকা করে, যদিও মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হয় এবং প্রতিটি মাইক্রোতে এবং প্রাইভেট কার যেগুলি রয়েছে সেগুলিতে 10 লিটার করে যদি
যদিও তেল সরবরাহ করা হয়, কিন্তু সেটি গ্রাহকদের চাহিদার তুলনায় অনেক কম বলে গ্রাহকরা আমাদেরকে জানিয়েছেন। আমি সকাল থেকে জেলা শহরের কয়েকটি তেল পাম্প ঘুরে দেখেছি। সেই ভোর 4টা থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু 4টা থেকে লাইনে দাঁড়িয়েও এখনও অনেক মোটরসাইকেল আরোহী বিশেষ করে যারা রয়েছেন তারা 4টা থেকে দাঁড়িয়ে এখন পর্যন্ত কিন্তু চাহিদা মতো সেই তেল এখনও পাননি। অনেকেই কিন্তু রোদে ঘামে ব্যবসা গরমে কিন্তু ক্লান্ত হয়ে গেছেন। এবং আমি এখন বর্তমানে যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি এটি নোয়াখালী দত্তের হাটের পায়রা ফিলিং স্টেশনে আমি দাঁড়িয়ে আছি। এটি একেবারে 2টি লাইনে সংযুক্ত করা হয়েছে, যে 2টি লাইন একেবারে জেলা শহর পর্যন্ত উত্তর দিকে এবং দক্ষিণ দিকে দত্তেরহাট বাজার পর্যন্ত গিয়েছে, যে মানুষ এখনও লাইনে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যে জায়গায় আছি এই জায়গায় চাহিদাপূর্ণ পরিমাণ তেল না পাওয়া মানুষ অনেকটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তো নোয়াখালী থেকে তো জ্বালানি তেলের সংকট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। বাবুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, বাংলা এ প্রবাদের মতোই অবস্থা দেশের মোটরসাইকেল শিল্পে। জ্বালানি তেলের সংকটে মোটরসাইকেল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহক, আর সেই সুযোগে গেল 1 মাস ইলেকট্রিক সাইকেলের বিক্রি বেড়েছে 250%। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার বিড়ম্বনা এড়াতে বাড়ছে এর বিক্রি। গণপরিবহনের অভাব আর যানজটের ভোগান্তি এড়াতে নগরবাসীর কাছে দ্বিচক্রযানের কদর বরাবরই ছিল বেশি, কিন্তু জ্বালানি তেলের সংকটে এখন সেই মোটরসাইকেলই হয়ে উঠেছে ভোগান্তির কারণ। তবে তেলের এই সংকটে নাটকীয়ভাবে চাঙ্গা হয়েছে ইলেকট্রিক মোটরসাইকেলের ব্যবসা। বিক্রেতারা বলছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে সারা দেশে যেখানে বিক্রি হয়েছে 800 ইলেকট্রিক মোটরসাইকেল, সেখানে গেল মাসে তা বেড়ে হয় 2000। আমাদের যে ওয়েটিং যে কাস্টমার ছিল যারা বাইক কিনতে চাচ্ছিল, এরকম কাস্টমারের মধ্যে আমরা বলতে পারি 20 to 30% কাস্টমার তাদের পার্সে সেল হোল্ড করে দিচ্ছে। যদি তেল না থাকে আপনারা ডিক্লেয়ার দেন, আমরা ওইভাবে প্রস্তুতি নিব। যদি থাকে হয় প্রাইস কমান অথবা অ্যাভেলেবেল করে দেন। যখন থেকে এই যে ফুয়েলের সমস্যা দেখা দিচ্ছে তখন থেকে ইভিতে মোটামুটি একটু চাপ বাড়ছে। 20%-এর মতো সেলও আমাদের আপডেট হচ্ছে। ই বাইকের নেই তেলের পাম্পে দাঁড়িয়ে থাকার বিড়ম্বনা, সেই সঙ্গে এ বাহনের খরচ অনেক কম। তেলের বাইক ইউজার ছিলাম, বাট ওটা সেল করে দিয়েছি, কারণ হচ্ছে এই তেল সংকটেরটাকে সামনে রেখে, কারণ ওইভাবে লাইন ধরে রাখা তেল নেওয়া সম্ভব না আসলে। খুব ইজিলি আমি চার্জ দিতে পারতেছি, আর সকালে আমি মুভ করতে পারতেছি অফিসে, যার ফলে আমি এই স্কুটিটা ঈদের আগেই নিয়েছি আর কি। ব্যবসায়ীরা বলছেন, চার্জিং স্টেশন সহজলভ্য করা সহ সড়কে ই বাইক চলাচলে নিবন্ধন জটিলতা ও খরচ কমানো গেলে ব্যবহার আরও বাড়ত। যেখানে 1500 সিসির একটা তেলের বাইকের জন্য যে রেজিস্ট্রেশনের টাকাটা দিচ্ছে 10,800 বা 900 টাকা, একটা ইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রেও 1000 ওয়াট থেকে শুরু করে 1500 ওয়াটের গাড়িতে সেম রেজিস্ট্রেশন কস্টটা দিচ্ছে। এটা আমি মনে করি আরও যদি কমিয়ে আনা যায় সেক্ষেত্রে ক্রেতারা আরও বেশি মোটিভেটেড হবে গাড়িগুলো কেনার জন্য। তাদের মতে, সড়কে ই বাইকের ব্যবহার বাড়ানো গেলে দীর্ঘমেয়াদে জ্বালানি তেলের ওপর চাপ কমার পাশাপাশি দেশের পরিবেশ দূষণ পরিস্থিতি উন্নয়নেও সহায়ক হবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। হরমুজ প্রণালী এখন পরিণত হয়েছে বিপজ্জনক ও ব্যয়বহুল জলপথে। যুদ্ধের প্রভাবে জাহাজ চলাচলের ব্যয় অনেক আকাশচুম্বী। ঝুঁকি বেড়ে যাওয়ায় জাহাজের প্রিমিয়ামের হার 200 থেকে 300% পর্যন্ত বাড়িয়েছে বিমা কোম্পানিগুলো, যার প্রভাব পড়বে সাধারণ ভোক্তার উপর, এমন শঙ্কার কথা বলছেন সংশ্লিষ্টরা। সমুদ্র পথে বিশ্বের তেল বাণিজ্যের 20% ও সারের 30% হয় হরমুজ প্রণালী দিয়ে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এই সমুদ্র পথে আক্রান্ত হয়েছে বেশ কয়েকটি জাহাজ। সংঘাত শুরুর আগে একটি জাহাজের বিমা খরচ ছিল মোট মূল্যের 0.02% থেকে 0.05% পর্যন্ত। তবে বর্তমানে তা বেড়ে 0.5% থেকে 1% বা তার বেশি হয়েছে। ঝুঁকি বিবেচনায় বিমা কোম্পানিগুলো ওই অঞ্চলে চলাচলকারী জাহাজের পলিসি সুবিধা বাতিল করেছে। এতে স্থবির হয়ে পড়েছে পণ্য পরিবহনও। যে কোনো সময় যে কোনো ধরনের জাহাজ দুর্ঘটনায় পতিত হতে পারে, সেই কারণে ইন্স্যুরেন্স যে প্রিমিয়াম সেগুলো তারা অত্যাধিক বাড়িয়ে দিয়েছে, যে কারণে আমাদের শিপিংয়ের যে কস্ট, যে বিশেষ করে আপনার জাহাজ ভাড়া, সেগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রায় 2 গুণ থেকে 3 গুণ হয়ে যাবে, যেহেতু হরমুজকে ওয়ার্ড জোন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। কিছুটা খরচ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু
এগুলি ভিন্ন রুট অথবা কিছু ডিলে হওয়ার সম্ভাবনা বিদ্যমান। মধ্যপ্রাচ্যে সমুদ্র পথে পরিবহন নিয়ে অনিশ্চয়তায় চাপ বাড়ছে দেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস পোশাক খাতে। ডেফিনেটলি আমাদের অর্ডারটা কমতেছে, কারণ ওদের চাহিদাটা কমবে। তার মধ্যে আপনার যে অর্ডারগুলো আমাদেরকে প্লেস করতেছে ওগুলিতে আপনার ফ্যাব্রিকের বুকিং তো ডেফিনেটলি আমাদের প্লেস করতে হবে। এই ফ্যাব্রিকের প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা খালি একা চেষ্টা করলে হবে না, সরকারও এই জায়গায় আমাদের কাছে সরকারও আগায় আসতে হবে। বিশ্বের বড় শিপিং কোম্পানিগুলো হুরমুজ প্রণালী দিয়ে যাত্রা স্থগিত করেছে। বিকল্প পথ ব্যবহারে গন্তব্যে পৌঁছাতে বেড়েছে সময় ও খরচ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সংসদে নারী প্রতিনিধিত্ব কমে যাওয়ার জন্য দায়ী রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে রয়েছে তাদের সদিচ্ছার অভাব। দলের মধ্যে প্রতিনিধিত্ব কম হওয়ায় নারী প্রার্থীরাও বেশি আগ্রহী হচ্ছেন সংরক্ষিত আসনে। এক্ষেত্রেও সংসদে পাঠানোর আগে রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোকে নারীর দক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। স্বজনপ্রীতি এড়িয়ে দলে সক্রিয় এবং যোগ্য নারী প্রার্থীদের মনোনয়ন দিয়ে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরামর্শ তাদের। সংবিধানের 65(3) অনুচ্ছেদ অনুযায়ী সংসদে নারীদের জন্য 50টি আসন সংরক্ষিত রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ এবং আইন অনুযায়ী সাধারণ নির্বাচনের পর দলের প্রাপ্ত আসনের অনুপাতে পরোক্ষ ভোটে নির্বাচিত হন নারী সংসদ সদস্যরা। এই অবস্থা তো মাননীয় স্পিকার এখন আর নেই। রাজনৈতিক দলেই নারী প্রতিনিধিত্ব কম হওয়ায় নারীরাও সরাসরি ভোটের চেয়ে সংরক্ষিত আসনে বেশি আগ্রহী। আর এর জন্য দলগুলোর সদিচ্ছার অভাবকেই দায়ী করছেন বিশ্লেষকরা। যখন পাচ্ছেন না নির্বাচনে দাঁড়াতে, তখন সংরক্ষিত আসনে তারা যেতে চান। নারীরা কিন্তু সরাসরি নির্বাচনে যাওয়ার জন্য নারীদের কিন্তু প্রস্তুতি আছে, কিন্তু রাজনৈতিক দলগুলো তাদেরকে সেই স্পেসটা করে দিচ্ছে না। নির্বাচন কমিশন যে কাজটা করতে পারে, আমাদের যে আইনে আছে যে পলিটিক্যাল পার্টির যে পার্টি কোটা, অর্থাৎ এই যে কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, এখানে 2030 সালের মধ্যে 33% নারীর অংশগ্রহণের কথা বলা হয়েছে। এইটা ইলেকশন কমিশন দেখতে পারে। অর্থাৎ যদি কোনো পলিটিক্যাল পার্টি এই যে আইনের ধারা এটা না মানে, তখন ইলেকশন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে বিএনপি 38টি এবং জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট 12টি আসন পেতে পারে। এক্ষেত্রে রাজনৈতিক সক্রিয়তা ও যোগ্যতা দেখেই প্রার্থী মনোনীত করার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। রাজনৈতিক দলগুলো কোয়ালিফাইড, কম্পিটেন্ট, যাদেরকে ক্ষমতায়ন করলে নারীর ক্ষমতায়ন হয় সেটা যেন করেন। নিজেদের স্ত্রী, সন্তান, কন্যা, বেআইন, আত্মীয় স্বজন, এইভাবে যদি আপনি করতে থাকেন তাহলে কিন্তু নারীর ক্ষমতায়নটা হয় না। সংসদে সরাসরি নির্বাচিত নারী প্রতিনিধিত্ব কমে যাওয়াকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে নারী নেত্রীরা বলছেন দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কথা রাখছে না। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে গত কয়েক টার্মের তুলনায় এবছর নারী প্রতিনিধিত্ব অনেক কমে গেল। এটা আসলে আমাদের জন্য গ্রহণযোগ্য না। তারা নির্বাচনী ম্যানিফেস্টোতে যেরকম বলছেন, বক্তৃতাতে যেরকম বলছেন, বাস্তবে তারা সেরকম করছেন না। এ থেকে উত্তরণে স্বজনপ্রীতি এড়িয়ে যোগ্য নারী প্রার্থীদের মনোনয়ন দিয়ে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবসের বিশ্বাস নিয়ে আজ বাংলাদেশ সহ বিশ্বে পালন করা হচ্ছে ইস্টার সানডে। এ উপলক্ষে গির্জায় গির্জায় প্রার্থনায় মগ্ন হয়েছেন ভক্তরা। ইস্টার সানডে উপলক্ষে আজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। খ্রিস্ট ধর্মমতে এই দিনে যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হন, পাপমুক্ত করেন মানব সমাজকে। গুড ফ্রাইডেতে বিপথগামী শাসক গোষ্ঠী যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস রবিবার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। তাই যিশুর পুনরুত্থানের এই রবিবারকে স্টার সানডে বলা হয়। দিনটিতে সরকারি ছুটি ঘোষণার দাবি করে আসছে খ্রিস্টান অ্যাসোসিয়েশন। দিনটিতে অনেকেই আপনজনের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন। ধর্মের দোহাই দিয়ে বিশৃঙ্খলা করলে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব স্টার সানডেতে রাজধানীর বারিধারায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। আরও বলেন, কিছু শক্তি আছে যারা রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে, এমনকি ধর্মের দোহাই দিয়ে তারা বিভাজনের চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে সংকটের মধ্যেও সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে জানিয়ে দেশ গঠনে সবাইকে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল।
আমরা সবসময় বলি যে ধর্ম বিশ্বাস যার যার, রাষ্ট্র সবার। দুর্ভাগ্যক্রমে আমাদের মধ্যে কিছু রাজনৈতিক শক্তি আছে যারা ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়, যারা সমাজে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান ধর্মকে নিয়ে, আমাদেরকে সকলকে সমবেতভাবে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ করে দিতে হবে।